প্রায় 20,000 ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয়া হলো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি বলেছেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়া হবে বাংলাদেশের নাম। তবে যাচাই করে দেখা গেল বিষয়টি গুজব। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলির আত্মহত্যাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে ছড়িয়ে দেয়া হয়েছে। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। 20,000-এরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবিটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশ কিংবা তুরস্কের কোনো গণমাধ্যমে এমন সংবাদ পাওয়া যায়নি, এমনকি এরদোয়ানের এক্স অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো মন্তব্যের তথ্য মেলেনি। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলি নাকি সাম্প্রদায়িক কারণে হত্যার শিকার হয়েছেন। পোস্টগুলোতে তার মৃত্যুকে ঘিরে পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেওয়া হয় এবং ঘটনাটি দ্রুতই আলোচনায় আসে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অনন্যর পরিবারের দেওয়া তথ্য বলছে দীর্ঘদিনের মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। অন্যান্য গণমাধ্যমেও একই তথ্য মিলেছে এবং কোথাও সাম্প্রদায়িক হত্যার কোনো প্রমাণ মেলেনি। অপতথ্য এখানেই শেষ নয়। দৈনিক সকালের লোগো সম্বলিত একটি ফটোকার্ডে দাবি করা হয় বিএনপির নেতা নজরুল ইসলাম খান নাকি বলেছেন ছাত্রদের অধিকাংশ গুপ্ত রাজনীতির সাথে যুক্ত। তবে অনুসন্ধানে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক সকালও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল সম্পাদনার মাধ্যমে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। প্রতিবেদন দেখছিলাম দর্শক। আগেই জানিয়েছি আমাদের সাথে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল যুক্ত আছেন। তার কাছে চলে যাব আলোচনায়। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিবেদনে অল্প কয়েকটি আসলে অপতথ্য দেখছিলাম, আরও অপতথ্য বের হয় প্রতিদিনই। নতুন নতুন অপতথ্য আমরা দেখি, সবগুলো হয়তো সেভাবে চোখে পড়ে না, সবগুলো হয়তো ভাইরাল হয় না। আমরা একটা ধারণা করছিলাম যে নির্বাচনের পরে হয়তো রাজনৈতিক অপতথ্যগুলো, রাজনৈতিক গুজবগুলোর সংখ্যা কমে আসবে, যদিও এখনো প্রতিদিনই রাজনৈতিক বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় এগুলো কারা করছে, কেন করছে এবং এগুলোর প্রভাব সাধারণ মানুষের উপর কেমন? আপনাকে রমজানের প্রথম দিনই রমজান মোবারক, এবং পাশাপাশি ৭১ টিভিকে আমি এই জন্য ধন্যবাদ দিতে চাই যে একটা সময়োপযোগী বিষয়, যেটা প্রযুক্তির অপব্যবহার করে এখন বিভিন্নভাবে যে মানুষ ভিকটিম হচ্ছে, এই বিষয়টি বারবার আলোচনায় নিয়ে আসার জন্য। আপনি যথার্থই বলেছেন যে 3টি ফ্যাক্ট নিয়ে আপনি বললেন। দেখেন যে এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটছে। আপনি দেখেন এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে যখন কাউকে ব্যক্তিগত চরিত্র হরণের জন্য কাউকে নিয়ে রোষানল যদি থাকে, কোনো শত্রুতা থাকে এবং কারোর প্রতি প্রতিহিংসা হয়ে প্রতিনিয়তই কিন্তু এই যুক্তির অপব্যবহার করে মানুষকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে। আমাদের আসলে যেটা প্রয়োজন, আমরা দেখি নর্মালি যে গুজবে কান দিবেন না, এই তথ্যগুলো প্রচার করা হচ্ছে মিডিয়াতে বা মাঝে মাঝে প্রিন্টেড মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিয়ে আরো ব্যাপক আলোচনা প্রয়োজন। ৭১ টিভি যেটা করছে, আমার কাছে মনে হয় প্রতিটা চ্যানেলই এই গুজব নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া উচিত। কেন উচিত? আপনি দেখেন বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ, বিশেষ করে গত 16-17 বছর মানুষ কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কারণ ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়ার উপর সরকারি রেস্ট্রিকশন থাকার জন্য, বিশেষত ফ্যাসিস্ট সরকারের সময়ে, এই সময় কিন্তু আসলে মানে ওই গভর্নমেন্টের, ফ্যাসিস্ট গভর্নমেন্টের কনসার্ন ছাড়া কোনো নিউজ তখন পাবলিশ হতো না।
এবং সেই রেস্ট্রিকশন খুব স্ট্রিক্টলি ছিল। সেজন্য অধিকাংশ মানুষ তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার উপর। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু সেক্ষেত্রে আপনি দেখেন সবার অডিয়েন্স নিতে সমর্থ হয়। এবং ব্যাপারটা এমন না যে শুধুমাত্র লিটারেট সোসাইটি, ইভেন ইলিটারেট সোসাইটি, আপনি যদি দেখেন রিক্সা পোলার থেকে শুরু করে দিনমজুর সবাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনের উপর ডিপেন্ডেন্ট। যেটা হয় আমরা যখন একটা ইনফরমেশন দেখি, আমরা প্রথমতেই এটা জাস্টিফাই করার জন্য চিন্তা করি যে আসলে নিউজটা কি ফেক কিনা, নিউজটার সোর্স কি, এটা অথেন্টিক কিনা, এটা সোর্সটা অথেন্টিক কিনা, আমরা কিন্তু জাস্টিফাই করে যদি মনে হয় অথেন্টিক, রাইট ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন, দেন আমরা হয়তো শেয়ার করি। আপনি দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা অডিয়েন্স রয়ে গেছে যারা সোশ্যাল মিডিয়ার ইউজার, ওরা কিন্তু নিউজটা দেখার সাথে সাথেই শেয়ার করে দেয় এবং নিজে দেখলো সেটা যেমন নিজে ট্রাস্ট করে অন্যকে শেয়ার করা এবং তার ফলোয়ার্সরা সেটা দেখে ট্রাস্ট করা, তখন কিন্তু খুব দ্রুত ছড়ে যায়। এবং ইস্যুগুলো যদি রিলিজিয়াস হয়, আপনি দেখেন আমরা বাংলাদেশি মানুষ, আমরা কিন্তু পিস লাভার্স, আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স এবং পাশাপাশি হচ্ছে আমরা থাউজেন্ডস অফ ইয়ার্স হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের কিন্তু পারস্পরিক সহাবস্থান আছে, বাট জাতিগতভাবে আমরা ইমোশনালও, অল্পতেই আবেগপ্রবণ হয়ে যায়। এবং যারা ছড়াচ্ছে এই ধরনের গুজবগুলো, তারা এই ইমোশনের জায়গাটাকে বোধহয় পুঁজি করেই এই ধরনের গুজবগুলো ছড়াচ্ছে। আমরা ভাবছিলাম নির্বাচনকে ঘিরে প্রচুর গুজব বেরোবে এবং সেটা হয়েছেও। সেই গুজব হয়তো অনেককে প্রভাবিত করেছে, হয়তো করতে পারেনি। নির্বাচন পরবর্তী সময়েও আমরা দেখছি গুজব কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ইস্যুতে সামনে আসছে এবং সেখানে এমন কিছু ইস্যু অনেক সময় থাকছে যেগুলো খুবই সংবেদনশীল এবং নানান ধরনের দ্বিধা বিভক্তি তৈরি করে ফেলতে পারে মানুষের মধ্যে। আপনার কি মনে হয় এই সময়টাতে এসে আমরা আসলে কি করতে পারি? গুজব প্রতিরোধের কি কি উপায় হতে পারে? প্রথমত যেটা প্রয়োজন আমার কাছে মনে হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে, গণসচেতনামূলক প্রোগ্রাম হতে পারে এবং এটা হচ্ছে লিটারেট কমিউনিটিতে, এটা হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। আর যেটা হচ্ছে গণমানুষের জন্য, বিশেষ করে ধরেন গ্রামে গঞ্জে, ছোট ছোট শহরগুলোতে এই ক্যাম্পেইনগুলো বাড়িয়ে দিতে হবে। সোশ্যাল মিডিয়ার যে কোনো ইনফরমেশন যখন আসে তখন সেটার সোর্স কি, সোর্সটাকে মেনশন করা এবং সাথে সাথে ট্রাস্ট না করা। এটা আসলে স্বাভাবিকভাবে আমি যেটা বলবো, এটা সচেতনতা ছাড়া আপনি দেখেন যে কোনো, এখন যে এআই দিয়ে একটা মানুষকে নিজের অবিকল সেই চেহারা দিয়ে আরেকজনের সাথে বসিয়ে দিতে পারে এবং এগুলো যারা ব্ল্যাকমেইলার, যারা একজনকে অপদস্থ করতে চায়, যারা সোসাইটিতে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে চায়, যারা দেশে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে চায়, যারা রিলিজিয়াস কনফ্লিক্ট ক্রিয়েট করতে চায়, তারা কিন্তু এই কাজটা করছে এবং করবে। এবং এটা এমন না যে এই দুষ্ট চরিত্রের এবং এই শ্রেণীর মানুষগুলো যে সমাজ থেকে একেবারে নিঃশেষ হয়ে যাবে তা কিন্তু না। এই মানুষগুলো সব সময় কোনো স্টেবল সোসাইটিকে ওরা দেখে, ওদের কাছে ভালো লাগে না, ওদের কাছে মনে হয় এটা কাইন্ড অফ, আমি বলবো যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ওরা কোনো সুস্থ অবস্থায় কোনো সোসাইটিকে দেখতে চায় না, সুস্থ অবস্থায়, স্টেবল অবস্থায় কোনো দেশকে দেখতে চায় না। ওদের কাজই হচ্ছে প্রপাগান্ডা, গুজব এবং রিউমার দিয়ে সবসময় একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করা। এবং পাশাপাশি কিছু মানুষ নিজেদের অ্যাটেনশন নিতে চায় সবার কাছ থেকে, সেজন্য বিতর্কিত এবং স্ক্যান্ডাল দিয়ে নিজে অ্যাটেনশন নিতে চায় এবং দিতে চায়। এই মানুষগুলো নিয়ে যেহেতু আমরা বুঝে গেছি, আমরা ইতিমধ্যেই এই সিরিজগুলো ৭১ টিভি কন্টিনিউ করছে, তার মানে প্রবলেম হ্যাজ বিন আইডেন্টিফাইড। এখন হাউ ক্যান উই সলভ ইট? আমরা অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শ আমরা জানছিলাম, আপনার মন্তব্য জানছিলাম। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল আমাদের সাথে যুক্ত হবার জন্য।